সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন মাহমুদুল হক রচিত কালো বরফ উপন্যাসটির ৪র্থ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। হাটখোলা পার হয়ে দক্ষিণ পাড়ার দিকে যাবার পথে পড়ত নগেন শ্যাকরার দোকান। সময়ে অসময়ে কত যে হাঁটাহাঁটি করতে হয়েছে ওই পথে। আমাদের বাড়ির সব সোনার উপর গহনাই নগেন শ্যাকরার বানানো, হয় টাকা না হয় পুরনো গহনা ঘর থেকে দেয়া হতো। প্রতিবারই সে টাকা ভেঙে বসে থাকত। মণি ভাইজান আর আমাকে যেতে হতো তাগাদায়। গেলেই বলতো, মাকে বলো কালকেই আমি যাচ্ছি। তার সে কাল বড় সহজে আর আসতো না। বেশিরভাগ সময়ই তাকে পাওয়া যেত না। এমনিতেও তার যক্ষা রোগ ছিল। আব্বাকে না জানিয়ে মা এসব তৈরি করাতো বলে কোনো রকমের উচ্চবাচ্য হতো না। সাধারণত আব্বা অফিসে চলে যাবার পর মা বলতো, ও মনি, বিকেলে একবার নগেন শ্যাকরার কাছে যাস বাবা। নগেন শ্যাকরার বউ ছেলে মেয়ে সবই ছিল। বাড়িতে গেলে তার বউ গুষ্টি উদ্ধার করতো তার নাম ধরে। বলতো, কবেই বা সে বাড়িতে ছিল, দেখো গে, হাটখোলায় সে ঘুঁটে কুড়ে নি মাগির আঁচল ধরে নির্ঘাত পড়ে আছে। এত রক্ত ওঠে তবুও মরে না, মরলে আমার হাড়ে বাতাস লাগতো। শেষে হাটখোলায় মাধুর ঘরে তাকে পাওয়া যেত। মাধু ছিল বিধবা। হাটখোলার ঘানি গাছ, বিস্কুটের তুন্দুর, আইসক্রিম ফ্যাক্টরি আর কামারশালার পিছনে একটা একচালা মাটির ঘরে সে থাকত। বিশাল বিশাল দুটি বটগাছ পেছনে রেখে গুচ্ছের আঁশ, শেওড়া, চাকুন্দে, বনমূলো, কাঁটা নটে আর বিড়াল হাঁচি সেকুল কাঁটার বন পার হয়ে তবে সেখানে যাওয়া যেত। মাধুর কেউ ছিল না, কখনো অন্য কাউকে সেখানে দেখিনি। বাড়িতে বাড়িতে সে ঘুঁটে আর গুল দিয়ে বেড়াত। হাসলে তার গালে টোল পড়ত। হয়তো নগেন শ্যাকরাকে দেখা গেল একটা গামছা কোনো মতে মাল কোঁচা মেরে উঠোনের চড়চড়ে রোদে উদম গায়ে শটান উপুর হয়ে পড়ে আছে মাদুরের উপর, আর তার তেল জবজবে পিঠে আচ্ছা মতো মালিশ করে দিচ্ছে মাধু। হচ্ছে না, কিছু হচ্ছে না, আরও চাপ দাও, আরও চাপ দাও। আমাদের দিকে চোখ পড়ায় হয়তো মাধু উঠে বললে, ও মা, দেখো দেখো কারা এসেছে, এসো গো খোকা দাদারা, দাঁড়িয়ে রইলে কেন, এসো। ততক্ষণে ধরফর করে উঠে বসেছে নগেন শ্যাকরা। আরে মণিবাবু যে, কি ভাগ্যি, কি ভাগ্যি, শিগগির পিড়ে এনে বসতে দাও বাঁধু, শিগগির। এ কি যে সে কথা, মণি দাদা বাবু, পোকা দাদা বাবু, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। আমার ছোট্ট সোনা দাদার মুখ লাল হয়ে গেছে রোদে। এই বলে গ্লাস ভরা পানি আর দুটো বাতাসা হাতে দিত মাধু। দু একদিন এমন হয়েছে মণি ভাইজান ফস করে বলে বসল, আর নেই বাতাসা, থাকলে আরও দুটো দাও, পোকাটা একেবারে নেতিয়ে পড়েছে, কম দূরের পথ। কাঁচুমাচু মুখে মাধু বলে, আজ তো আর নেই মণি দাদা বাবু, বেশি করে আনিয়ে রাখবো এরপর থেকে। ছোট্ট সোনা দাদাকে একদিন সন্দেশ খাওয়াবো। মা যেতে বলেছে তোমাকে, আজকেই। মণি ভাইজানের মুখে এ কথা শুনে নগেন শ্যাকরা বলতো, আজকেই? নিজের চোখে তো দেখলে মণিবাবু, আজকে কি করে যাই, শরীরের গাঁটে গাঁটে খিল, ঝাড়ের বাঁশ কিছুতেই আর ভাঙতে চায় না। কালই আমি যাচ্ছি, চিন্তা করতে বারণ করো মাকে। কাল না গেলে কিন্তু ভালো হবে না। অবশ্যই যাব, অবশ্যই যাব, আমার নিজের গরজ আছে না, কতদিন মাকে দেখিনি, কালই যাব। ফেরার সময় ইচ্ছে করে একটা রূপো রাধুলি ফেলে রেখে আসে মণি ভাইজান উঠোনের এক পাশে। আমি দেখে ফেলায় বলে, কাউকে বলবি না, মাকেও না। এইরকম ছিল সেসব। একদিন দেখা গেল সত্যি সত্যি পকেটে কোঁচা গুজে নগেন শ্যাকরা হাজির। মা, মা কই? দরজার বাইরে থেকে চেঁচানি শুরু হয়ে যেত তার। তারপর অনেকক্ষণ ধরে মাটিতে কপাল ঠেকিয়ে বাঁধা গতে সে বলতো, ছেলেকে মাপ করে দিন মা, মাপ না করলে আমি কিছুতেই মাথা তুলব না।
যত রকমের নষ্টামি আছে সব শিখেছ। এইভাবে শুরু হতো ঝাড়াই, কিন্তু শেষ পর্যন্ত মার রাগ পড়ে যেত। বলতো, বসো, আমার জিনিস কই? হয়ে এসেছে, এখন কেবল ছিলতে যে সময়টুকু, তা আগামী হপ্তায় পেয়ে যাবেন। তোমার কথা আর ব্যাঙের মাথা। মার যেমন কথা, হ্যাঁ দেখবেন এবারে কথার এক বন্য আর নড়চড় হবে না। একবার এলে সহজে আর উঠতে চাইতো না। বসে বসে রাজ্যের কথা আর ভুসুড়ি ভাঙত সে, আঁটুলি হয়ে যেত। আমি কিন্তু মা চা না খেয়ে উঠব না। কতদিন মার হাতের চা খাইনি সে আমি জানি। চা মুড়ি খেতে খেতে সে বলতো, এইভাবে আপনাদের 5 জনের দয়ায় কোনো রকমের জীবন কাটছে মা, বড় কষ্ট। তুমি তো নিজের পায়ে নিজেই কুড়াল মারছ, হাটে বাজারে পড়ে থাকো, ঘর সংসার দেখে কে? এখন আর তোমাকে বিশ্বাস করে কে কাজ দেবে? দিব্যি করে বলছি মা, ইচ্ছে করে কাউকে আমি ফাঁকি দিইনি, সময় মতো দিতে পারিনি। 2-1 আনা সোনা এদিক ওদিক হয়ে গেছে, এইটুকুই তো অপরাধ, তা সে আমি মিটিয়ে দেব। কড়াই ক্রান্তিতে আমি সকলের সব পাওনা মিটিয়ে দেব। সব হিসেব আছে আমার কাছে, ফাঁকি দিলে নরকেও ঠাঁই পাবো না। মা বলতো, তুমি কাজে মন দাও, ঘরে মন দাও। ঘরে বড় অশান্তি মা, ওই মাধু মাধু করেই তুমি মরবে। এ কথা বলছেন কেন মা? কি দিয়েছি আমি তাকে? এই আপনার 5 হয়ে বলছি, ও আমার 1 পয়সাও নেয় না। উল্টো নিজের কাছে 2-1 টাকা যা থাকে দরকারের সময় তাই দিয়ে দেয়। দুঃখী মানুষের খারাপটাই শুধু লোকে দেখে, আমি তো জানি। এই বলে একদিন কেঁদে ফেলেছিল নগেন শেখরা। বসে বসে বিকেল পার করে দিত। শেষে মাকে বলতে হতো, নগেন এবার তুমি যাও। প্রতিবার যাবার সময় 5টা টাকা করে সে নিয়ে যেত। সেই যে গেল, তারপর যথারীতি আর নামগন্ধ নেই আসার। আবার হাঁটাহাঁটি করতে হতো, তাগাদার পর তাগাদা শুরু হতো। শেষে সেই একই নিয়মে ঝট করে একদিন এসে হাজির। প্রায় প্রতিবারই ওঠার সময় সে বলতো, আমার কাপটা কিন্তু আলাদা করে রাখবেন মা, রাজরোগের ব্যাপার। এই বলে সে হাসত, অদ্ভুত একটা হাসি। এ ব্যাপারে আমরা সতর্কই ছিলাম। গা ছোঁয়াছুঁই হয়ে গেলে পুকুরে ডুব দিয়ে আসতে হতো মণি ভাইজানকে। একদিন বিকেলে শেঠ পুকুরের মাঠে মণি ভাইজানরা ফুটবল খেলছে, আর আমি বসে বসে তা দেখছি। পেছন থেকে সাদা থান পরা একজনকে হেঁটে গেল, কাপড়ে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে এসে যাচ্ছে। মনে হলো এ আর কেউ নয়, মাধু। হাত নেড়ে ইশারা করলাম মণি ভাইজানকে। হাঁপাতে হাঁপাতে এক দৌড়ে কাছে এসে বললে, কিরে? মাধু কাঁদতে কাঁদতে যাচ্ছে। কেন? ওই তো দেখো না। মণি ভাইজান চেঁচিয়ে বললে, মাধু, ও মাধু, দাঁড়াও। মাধুও দাঁড়াতে আমরা দুজন তার কাছে গেলাম। মণি ভাইজান বললে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল মাধু, কাঁদতে কাঁদতে তার গলা ভেঙে গিয়েছিল। বললে, কত মানুষের কাছে গেলাম, কেউ কিছু দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি কার কাছে যাব খোকা দাদা বাবু? মণি ভাইজান বললে, কেন, হয়েছে কি? মানুষটা মরে যাচ্ছে। ঘরের দৌড়েই তো হাসপাতাল, ধরে বেঁধে পাঠিয়ে দিতে পারলে না সেখানে? যেতে যে চায় না, কত করে তো বলছি, যাও, নিজের ছেলে মেয়েদের কাছে যাও, তা যাবে না। বেশি দেরি নেই, হয়ে এসেছে। মাধু আমার এখানেই বরাদ্দ। ডুকরে কেঁদে উঠে মাধু বললে, মুখে শুধু এই কথা, হাত ধরে কাঁদে আর বলে, কিছু করতে পারলাম না, ইচ্ছে ছিল। আমি কি কিছু চেয়েছি? বুক ফেটে যায়, ও বাবা গো। মাটির ওপরে বসে পড়ল মাধু।
মনে হলো এবার সে মরে যাবে। মণি ভাইজান নাক টিপে ধরলে হাঁ করে সে আকাশের দিকে মুখ তুলে দম নিল। মরবে তো। মণি ভাইজান বললে, নড়ো না এখান থেকে, যাবো আর আসবো। তারপর এক দৌড়ে অদৃশ্য। অল্পক্ষণের মধ্যেই আবার ফিরে এসেছিল টাকা নিয়ে, খুব সম্ভব 5 টাকা। আমাকে বলেছিল, খবরদার মাকে বলবি না পোকা, কাউকে না। কাল যদি ডিম পরোটা হয়, আমার ভাগের থেকে আস্ত ডিমটাই তোকে দিয়ে দেব। বলিনি। পরদিন ডিম হয়েছিল কিনা মনে নেই, তবে টাকার কথা কাউকে বলিনি। এখনো মনে আছে সে কান্নার কথা। অমন কান্না আর কাউকে কখনো কাঁদতে দেখিনি। মাধুর ভালো নাম ছিল মাধুরী। মাধুর ভেতর থেকে বোধহয় মাধুরী কেঁদে উঠেছিল সেদিন অমন করে। এই যে প্রফেসর, দেখা নেই যে। আব্দুল খালেক বললে, গত সন্ধ্যায় আপনি বসেননি। আমি এসে ফিরে গিয়েছিলাম, দেখলাম বন্ধ। নরহরি ডাক্তার বললে, বসেছিলাম, সন্ধে দিয়েই আবার বন্ধ করে দিয়েছিলাম। কল ছিল। তা আপনি তো জানেনই, সে যে ক্রিমিনাল অ্যাবর্শন কেসটা। বেশ কাজ হচ্ছিল মেথারজিনে। গতকাল হঠাৎ দারুণভাবে ফল করল টেম্পারেচার। স্যালাইন ট্রান্সফিউশনের ব্যবস্থা করলাম, কোনো লাভ হলো না। মাঝরাতের দিকে টেঁসে গেল রুগী। হ্যাঁ, চা খান। তা আপনাদের সব খবরাখবর কি? কলেজের অ্যাফিলিয়েশনের কতদূর কী হলো? প্রিন্সিপাল সাহেব ঢাকা থেকে ফিরেছেন দেখলাম। সকালে পুকুর ঘাটে বসে বসে দাঁত ব্রাশ করছিলেন। আব্দুল খালেক বললে, খবর খুব খারাপ। অ্যাফিলিয়েশনের এখন আর কোনো আশা নেই। সেই রকমই তো বললেন। বলেন কি? এদিকে কলেজের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, যে কোনো সময় দপ করে নিভে যেতে পারে। এবছরে পাশের হারটা কী ছিল? ছাত্র আসবে কোত্থেকে? তা বটে। গত বছরে মোটামুটি 100-150 নতুন ছাত্র ভর্তি হয়েছিল। এবছরে গোটা 9। শেষ পর্যন্ত হয়তো জোরজার করে টেনে টুনে জন 15 উঠবে। এই তো অবস্থা। খুব বেশি হলে আর মাস 2। তারপর টিচারদের বেতন বন্ধ হয়ে যাবে। নরহরি ডাক্তার বললে, আপনাদেরও কুড়েমি কি কম? সব কাজের একটা সময় আছে। সময় মতো চেষ্টা তদবিরটাই হলো বড় কথা। নতুন অ্যাফিলিয়েশন যেই বন্ধ করে দেবার কথা উঠেছে, অমনি আপনাদের ছোটাছুটি শুরু। কি দরকার ছিল পুকুরটাকে ডাকে দেবার? কলেজ নিজের হাতেই তো রাখতে পারত, মাছ ছাড়তে পারত, কতগুলো টাউটকে খুশি করা। এই তো। তা এখন সেই টাউটগুলোকে বলুন বলুন কিছু ডোনার জোগাড় করে দাও। আব্দুল খালেক বললে, পরিষ্কার বুঝতে পারছি এখানকার পাঠ তুলে দেবার সময় এসে গেছে। চেষ্টা ফেষ্টা করছেন নাকি অন্য চাকরির? কোথায় চেষ্টা করব? সে সোর্সও নেই, উদ্যমও নেই। তা যা হবার একটা হয়ে যাক, তখন দেখা যাবে। এইসব নিয়ে মাথা ঘামাতে গেলে ভীষণ ভেঙে পড়ি। এক ফাঁকে একটা রুগী এসে বসেছিল। মাঝে মাঝে কাত হয়ে তার মুখের কাছে কান নিচ্ছিল নরহরি ডাক্তার। তারপর আবার সোজা হয়ে আব্দুল খালেকের কথা শুনছিল। একসময় ধমক মেরে উঠল, অত ব্যস্ত হয়ে পড়েছ কেন ছেলে ছেলে করে? ভাইটালিনটা চলুক না। আমি কি ভেলকি জানি যে রাতারাতি ভালো করে দেব? আব্দুল খালেক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে বললে, হেপাটাইটিস মানে যকৃতের ব্যাপার, প্রদাহের ব্যাপার। কি বুঝলেন? তাও আবার কিনা কনজেনিটাল। সারাতে সময় লাগবে না। রুগীটি বেরিয়ে যেতেই ইমান আলীকে দেখা গেল সামনে দাঁড়িয়ে। ইমান আলী ইউনিয়ন পরিষদের ইলেকশনে চেয়ারম্যান পদের জন্যে দাঁড়িয়েছিল, জিততে পারেনি। নরহরি ডাক্তার বললে, এই যে ঢোল মার্কা ফেলুপাট্টি, ভেতরে আসা হোক, ভেতরে আসা হোক। ইমান আলী বললে, খবর টবর কি ডাক্তারবাবু? আমাদের আর খবর, দিন তো এখন তোমাদের। ইমান আলী আব্দুল খালেকের দিকে তার স্টার সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিয়ে বললে, শুনলেন তো স্যার,
ডাক্তারবাবুর কথা। নরহরি ডাক্তার বললে, উনি কি বলবেন? হ্যাঁ, জানেনটা কি উনি? যে টাকা ঢেলেছিল ইলেকশনে তার দ্বিগুণ চতুর্গুণ ঘরে আসছে, খেলা কথা আর কি। আলুর দাম কতই উঠেছে খেয়াল আছে? ইমান আলী বললে, তাই বলুন। বলবো আবার কি, এখনো 70-এ গিয়ে থেমে আছে, শেষ পর্যন্ত ওই 80-তে গিয়ে ঠেকবে। তোমাদের আর পায় কে? তা ছেড়ে দিয়েছ নাকি আলু? ইমান আলী বললে, 500 মনের মতো, এখন এই পর্যন্তই। প্রফেসর, কি বুঝলেন? নরহরি ডাক্তার বললে, কেসটা বুঝলেন? মরল কারা? বেচারা চাষিরা। একে তো বৃষ্টিতে সব পচে নষ্ট হলো, তারপর দাম পেল মোটেই 30 টাকা। ওতে কোনো মতে খরচও ওঠে না, লাভ তো দূরের কথা। ওদিকে কর্তারা টাউনে বসে বসে স্বপ্ন দেখছেন গ্রাম ভিত্তিক অর্থনীতির, কৃষককে বাঁচাতে হবে, ভ্যারেন্ডা ভাজতে হবে, সব বোগাস। ইমান আলী চায়ের কাপে চুমুক দিতে দিতে বললে, স্যারকে তো বলেছিলাম কিছু আলু ধরে রাখুন, বেঁধে গেলেও যেতে পারে, তখন শুনলেন না। আব্দুল খালেক বললে, রাখবো যে তেমন সামর্থ্য কোথায়? আমার কিভাবে চলে ডাক্তারবাবু ভালো করেই জানেন। আপনার কোনো ঝামেলা পোহাতে হতো না। ইমান আলী বললে, আমার আলুর সঙ্গেই স্টোরেজে উঠত, মধ্যে থেকে ঘরে বসে কিছু টাকা ফাও এসে যেত আপনার হাতে। নরহরি ডাক্তার বললে, কাজের কথায় এসো। কলেজের তো 4টি বাট্টি গোল অবস্থা। তোমরা কোনো উদ্যোগ ব্যবস্থা নেবে না এইভাবে ধুঁকে ধুঁকে ওষুধপথ্যের অভাবে চোখের সামনে কলেজটা পটল তুলবে? ইমান আলী বললে, মাঝে মাঝে এমন সব কথা বলেন। হ্যাঁ, কেন? কি এমন খারাপ কথাটা বললাম? তোমাদের কি কিছুই করবার নেই? ইলেকশনে দাঁড়াবে, আবার অভিমানও করবে, টিকতে পারবে ভিলেজ পলিটিক্সে? লোকে যাকে চায় না তার আবার কিসের দায়িত্ব? দায়িত্বটা তারই। নরহরি ডাক্তার বললে, পলিটিক্সে আগে মার খেতে হয়, বুঝলে দাদা? গভর্নিং বডির মিটিং, কিছু খুচরো প্ল্যান প্রোগ্রাম, আর লোক দেখানো ছোটাছুটি। এখনকার চেয়ারম্যানের দৌড় তো এতদূর। তোমারই উচিত কিছু করে দেখানো। বড় বড় পার্টি সব ঢাকায় বসে থাকে, তারা মুততেও কখনো গ্রামে আসে না। তাদের সঙ্গে যারা যোগাযোগ রাখে তারাই তাদের কাছের মানুষ। তাদের কাছে দৌড়বে, তাদেরকে বোঝাবে। খুব কঠিন একটা ব্যাপার না। ইমান আলী পা দোলাতে দোলাতে বললে, আগে দেখি আমাদের চেয়ারম্যান সাহেব কি করে, তারপর ময়দানে নামব। নরহরি ডাক্তার বললে, চেয়ারম্যানের চেষ্টা তদবিরেই রাস্তার ব্রিজের কাজকর্ম রমিজ মুন্সি পেয়েছিল। কোনো একটা ব্যাপার নিয়ে রমিজ মুন্সি আর সিইও ডেইভের ভেতর নটখট বেঁধে গেছে। বাইরে রটেছে কলকাঠিটা তোমার নাড়া। অমন অনেক কথাই রটে। একটা কাজ সেরে আসি, আপনি থাকবেন। এই বলে উঠে যায় ইমান আলী। ইমান আলী বেরিয়ে যাবার পর নরহরি ডাক্তার বললে, কেমন একটা ডোজ দিলাম দেখলেন তো? ডোজটা ধরেছে মনে হয়, এখন আপনাদের কপাল। আব্দুল খালেক গায়ের জ্বর ভেঙে বললে, টুকুর মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে। কিরকম? এই অসময়ে আর কি। আগে হয়েছে নাকি এই প্রথম? আগেও হয়েছে মাঝে মাঝে, এতদিন কিছু বলেনি, এবারই বললে। নরহরি ডাক্তার বললে, মেয়েদের ধরনটাই অমন, রোগটাকে পাকিয়ে ফেলে তারপর বলা। খুব বেশি কি? তাই তো বলছে। পিরিয়ড গেছে কতদিন আগে? এই দিন 15 আগে। একটা স্লিপ টেনে খচখচ করে ওষুধের নাম লিখে আব্দুল খালেকের দিকে বাড়িয়ে দেয় নরহরি ডাক্তার। বললে, যাওয়ার পথে এটা নিয়ে যাবেন, আমার কাছে নেই, ট্রাস্ট ইন এম। ঘরে ফেরার পথে ফুঁড়ে দিয়ে যাবক্ষণ। স্লিপটা হাতে নিয়ে আব্দুল খালেক বললে,
কোনো দিকে বেরোবেন নাকি ডাক্তারবাবু? একদিন না বললেন বেড়াতে বেরোবেন? ফুরসত কই, গেলে আপনাকে বলবো। এখানে আর মন বসতে চাচ্ছে না, কি করি বলুন তো, সময় যেন আর কাটে না। সেদিন যেন বলছিলেন রাতে ঘুমের খুব ডিস্টার্ব হয়। ঘুম হয়, আমি ইচ্ছে করেই জেগে থাকি, ওই সময়টা আমার ভালো লাগে। বেশ রোমান্টিক লোক আপনি। নরহরি ডাক্তারের ওখান থেকে বেরিয়ে কিছু দূর যেতেই বাজারের মুখে ওষুধের বড় দোকানটা দেখে তার মনে পড়ল তার কাছে একটা স্লিপ আছে। স্লিপটা এগিয়ে দিল সে। ট্রস্টিন এম নেই। হ্যাঁ, একবার ভাবল গিয়ে বলে, কিন্তু ইচ্ছা হলো না। যাক, পরে হবে। সে হাঁটা শুরু করে। কোথায় যাবে এখন? তার ইচ্ছে নেই এখন ঘরে ফেরার। এক হয় হোস্টেলের দিকে হাঁটা, আজ বন্ধের দিন, ইচ্ছে করে না। আব্দুল খালেক জানে ওখানে এখন ধুমসে কাচ্চু কি হাইড্রোজেনের আসর বসেছে। সে নিজে শিক্ষক, কিন্তু তাস পেটানো সহযোগীদের কাউকে তার তেমন ভালো লাগে না। এরা কেউ কিছু শেখেনি, এদের কারো চোখ নেই, মন বলে কোনো পদার্থ নেই। কোনো মতে একটা ভাঁজ করা ডিগ্রি বগলে পুড়ে মাছির মতো চাক বেঁধেছে এখানে, এইরকমই তার ধারণা। এরা স্থূল, পরশ্রী কাতর, লোভী, অসৎ। আব্দুল খালেক নিজেকে আলাদাভাবে দেখে, কারো সঙ্গেই তার কোনো রকমের অবনিবনা নেই। না থাকুক, তবু সে এদের একজন নিজেকে ভাবতে পারে না। বিরাট একটা ফাঁক, সে জানে সে কখনো পার হতে পারবে না। তাই ইচ্ছে নেই এখন ঘরে ফেরার। ক্রমশ বুঝতে পারে শুধু যে ঘরে তা নয়, কোথাও ফেরার তার ইচ্ছে নেই, এমনকি তার কোনো ইচ্ছেই নেই। বাজারে বের হবার আগে একটা অদ্ভুত ব্যাপার তার চোখে পড়েছিল। সে জানত না বলে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়েছিল। ভেতর থেকে দরজাটাকে নিছক ঠেলা না দিয়ে খিল আটকানো উচিত ছিল রেখার। সে তখন শাড়ি বদলাচ্ছিল। এই ধরনের অমনোযোগিতা খুবই অপছন্দের। নাকি নিছক অবহেলা, নিজের প্রতি অবহেলা? অস্বচ্ছ হলেও এইসব ব্যাপারে তার একটা ধারণা আছে। সব মেয়েরাই এমন অসাবধানী নয়। ট্রস্টিন এম নামটা ভারী সুন্দর। ডায়াল এম ফর মার্ডার, অ্যালান পোর একটি গল্প। ফ্যান্টম অফ দি রু মর্গ, সে ছবি দেখেছিল মুকুলে। একে একে অনেক ছবি আর বইয়ের কথা তার মনে পড়ে। এই অজপাড়া গায়ে দেখতে না দেখতে সে ভোঁতা মেরে গেল। কেমন একটু নদীর ভাব দেখতে পাচ্ছে পেটে। একজন নাদাপেট প্রফেসর গদায় লস্কর চালে চপর চপর পান চিবাতে চিবাতে বগলে একখানা বই নিয়ে চর্যাপদের ক্লাস নিতে যাচ্ছে। হে যদি হয় 2 বছর পরের ছবি, তা কেমন হবে দেখতে? 2 বছর অনেক দূর। প্রিন্সিপাল সাহেব বলেছিলেন কলেজ উঠিয়ে দিয়ে ওটাকে একটা কোল্ড স্টোরেজ করে দিলে কেমন হয়। তা উঠে গেলেই একরকম ভালো, ঝুঁকি চুকে যায়। পকেটে সিগারেটের প্যাকেট ঠেলে বেরুনো একরাশ ভেদা মার্কা ছেলে ঘাঁটাঘাঁটি করতে করতে এখন সেও হাঁপিয়ে পড়েছে। ছাত্র হলেও এদের অনেকেই পার্ট টাইম ব্যবসায়ী, কেউ কেউ বিবাহিত, কারো কারো বয়সের কোনো গাছপাথর নেই। এছাড়াও কত রকমের যে দুশ্চিন্তা, হাড়ির জিওল মাছের মতো অবস্থা, হেই আছে হেই নেই। রেখা আর টুকু, এই দুজনের জন্যে তার ভাবনা। নিজেকে সে বাদ দেয়, নিজেকে নিয়ে তার কোনো সমস্যা নেই, কোনো না কোনোভাবে তার চলে যাবে। এটাও একটা বাতুল চিন্তা, ফালতু ধারণা। আব্দুল খালেক শুধরে নেয় নিজেকে। তার ভাবনা চিন্তায় ওদের ভূমিকা যেন নিছক বোঝার। এর ভেতরে আচ্ছন্নভাবে তার একটা অহমিকা আছে। সে চালাচ্ছে ওদের। কে কাদের চালায়? আসলে তো যে যার নিজের জীবনকে নিজেই চালায়। চালানো মানে জীবনকে কোনো রকমে টেনে বেড়ানো, চেয়ে চিনতে মেরে কেটে যেভাবেই হোক।